আসসালামু আলাইকুম। আজকে আমাদের নতুন ক্লাস জীব প্রযুক্তি বায়োটেকনোলজি। তাহলে দেখো এই অধ্যায়টা যেহেতু বলে দিচ্ছে বায়োটেকনোলজি, টেকনোলজি মানেই কলা কৌশল, তাই না? ইঞ্জিনিয়ারিং, এটাই হলো টেকনোলজি। আর বায়ো মানে কি জীব নিয়ে টেকনোলজি, তাই না? এটা আসলে অ্যাকচুয়ালি অনেক কঠিন এবং অনেক অনেক ইন্টারেস্টিং। পদার্থ নিয়ে টেকনোলজি করা এটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি ওইভাবে কঠিন না। কেন কঠিন না? যে পদার্থ নিয়ে করতে যে পদার্থ ধরো মারা যাওয়ার কোনো সুযোগ নাই। আর উদ্ভিদ প্রাণী নিয়ে করতে গেলে মারা যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। আর পদার্থতে ওরকম নষ্ট হওয়ার সুযোগ থাকে না, তাই না? তো এই জন্যই যে জীব নিয়ে যে টেকনোলজি এটা কিন্তু আসলে বেশি কঠিন। এবং তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা আছে এটাও খুবই দামি। এটা বিদেশে অনেক মূল্যায়ন, আমাদের দেশ থেকে পড়াশোনা করে গেলে অনেক মূল্যায়ন দেয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা। অনেকে আছে যে মেডিকেল চান্স পাইছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং চান্স পাইছে, তাও দেখা যায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ভর্তি হয়, এরকমও আছে। খুব বেশি নাই, অল্প কিছু সংখ্যক এরকম আছে। এই সাবজেক্টটা অনেক দাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা হয়। তাহলে দেখো জীব প্রযুক্তি এখানে গুরুত্বপূর্ণ, যে অ্যাডমিশন এবং বোর্ড পরীক্ষা আছে, যে বায়োটেকনোলজি শব্দটি সাল সহ 1919 সালে প্রথম ব্যবহার করেছিলেন হাঙ্গেরীয় কৃষি প্রকৌশলী কার্ল এরেকি। এটা মনে রাখবো, বায়োটেকনোলজি শব্দটি কার্ল এরেকি। এইটুকু। তারপর হচ্ছে দ্বিতীয় নম্বর প্যারায় দই তৈরি করা একটি সহজ জীব প্রযুক্তি। দইও একটা জীব প্রযুক্তি, অ্যালকোহল তৈরিও এক ধরনের জীব প্রযুক্তি। এগুলো প্রাচীনতম জীব প্রযুক্তি। তিনজনা ওইখানে চলে আসতে পারবো, জায়গা তো আছে। আচ্ছা, এরপরে দেখো জীব প্রযুক্তির পরিধি, এগুলো এমসিকিউ। যে ব্লু বায়োটেকনোলজি, ব্লু বলতে বোঝায় আসলে সমুদ্র কিন্তু নীল লেখায় অনেক সময়, তাই না? তো এই সমুদ্রকে উদ্দেশ্য করে বলা হচ্ছে ব্লু বায়োটেকনোলজি, মানে সমুদ্রের মধ্যে যে জীবটিপ আছে ওইটা নিয়ে যে কলাকৌশল করা হয়, এটা হলো ব্লু বায়োটেকনোলজি। আরেকটা দেখো সবুজ, গ্রিন বায়োটেকনোলজি, মানে সবুজ উদ্ভিদ, যে সবুজ আছে না, উদ্ভিদ তো সবুজ, এটা নিয়ে যে কলাকৌশল করা হয়, এটাই হলো ব্লু বায়োটেকনোলজি। এরপরে দেখো রেড অ্যান্ড হোয়াইট বায়োটেকনোলজি, মানে কি এটাও যে দেখবো যে চিকিৎসা দিয়েতে কিন্তু হোয়াইট, সাদার মধ্যে একটা রেড প্লাস চিহ্ন দেওয়া থাকে না, ওইটা বোঝায় আর কি। তো ওটাই হলো রেড অ্যান্ড হোয়াইট বায়োটেকনোলজি। তাহলে এটা এইভাবে আসে যে ধরো কৃষিক্ষেত্রে প্রয়োগ বর্ণনা করা হয় কোন ক্ষেত্রে, তো তখন আমরা বলবো গ্রিন বায়োটেকনোলজি। এইটুকুই। এরপরে দেখো জীব প্রযুক্তি কাকে বলে, অনেকগুলো সংজ্ঞা আছে, যে কোনো একটা সংজ্ঞা লিখলেই হলো। হ্যাঁ, তুমি প্রথম লাইনটাও লিখতে পারো, মানব কল্যাণে জীবের প্রযুক্তিগত ব্যবহারের কলাকৌশল জীব প্রযুক্তি বলে। 1 মার্কের জন্য বড় দেওয়ার কোনো দরকার নাই, এটুকু লিখলেই যথেষ্ট। এরপরে জীব প্রযুক্তির অবদান বা গুরুত্ব, এটা শিক্ষণফলের মধ্যে নাই, এটা সৃজনশীলের জন্য করতে হবে না, এমসিকিউর জন্য করতে হবে না। তবে এখানে কিছু বোঝার বিষয়গুলো আছে, যেমন ধরো এখানে কিছু শব্দ, যেমন হলো চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে ইনসুলিন ও ইন্টারফেরন, নানা ধরনের হরমোন উৎপাদন। তো ইন্টারফেরনটা তো জানো, তাই না? ইন্টারফেয়ার মানে হলো হস্তক্ষেপ করা, অর্থাৎ হলো আমাদের কোনো কোষ যখন আক্রান্ত হয় ভাইরাস দ্বারা, ওই কোষটা মারা গেলেই তখন ওই কোষটা ইন্টারফেরন ক্ষরণ করে দেয়। তখন এই ইন্টারফেরনের কারণে কি হয়, অন্য কোষগুলা আর মারা যায় না, কারণ ভাইরাস আর বংশ বিস্তার করতে পারে না। তার মানে ইন্টারফেরনের কারণে ভাইরাস নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা হলো ইন্টারফেরন, এটা যাদের তৈরি হয় না, কৃত্রিমভাবে তৈরি করা হয় আর কি। তো এটাই হলো ইন্টারফেরন। ইনসুলিন তো জানোই, তাই না? ইনসুলিন হচ্ছে যে আমাদের এই ইনসুলিনের নাম শুনিনি এরকম মানুষ বোধহয় পৃথিবীতে পাওয়া যাবে না, তাই না? আর্টস কমার্স স্টুডেন্টরাও ইনসুলিন নামটা কিন্তু শুনছে, তাই না? কারণ এটা এতই কমন একটা রোগ, এটা এতই কমন রোগ যে এইটা মানে প্রায় পরিবারে দেখা যায় বয়স হয়ে গেলে হয়ে যায় আর কি। বয়স হয়ে গেলে হয়ে যায়, মানে মোটামুটি ধরো 70 প্লাস বয়স হয়ে গেলে অনেকেরই হয়ে যায়, কারো কোনো হয় না, যারা বেশি পরিশ্রম করে। হ্যাঁ হ্যাঁ, 60 পার হলেও হয়। আর কারো কারো তো আগেও হয়, মানে তোমার হচ্ছে 20-25 বছরেও ডায়াবেটিস হয়ে যায় কারো, এরকম থাকে। মানে যারা আর কি নিয়ম মাফিক জীবনযাপন করে না, তাদের তো তাড়াতাড়ি ডায়াবেটিস হবে, তাই না? আর যারা একটু নিয়ম মেনে চলে, অনেক বয়স হয়ে গেছে তাও ডায়াবেটিস নাই। আমার মায়ের 70 পার হয়ে গেছে, কোনো ডায়াবেটিস নাই। মানে কারণ পরিশ্রম করে আর কি। পরিশ্রম মানে যে এখনো নিজে নিজে রান্না বান্না সব করতে পছন্দ করে, ওই কারণে যে মানে মনে করে যে আমি পরিশ্রম করলে ভালো থাকবো, ওই কারণে
জোর করে করে নিজেই সবকিছু করে। তারপরে ফুল গাছের চর্চা টর্চা এগুলা আমার মাই করে, এই জন্যে যে আর কি ডায়াবেটিস হওয়ার সুযোগ কম। যেই দিনই আরামায়েসে জীবনযাপন করতে কেউ শুরু করবে তখনই তার ডায়াবেটিস। যেমন ছাত্র জীবনে ডায়াবেটিস না হওয়ার একটা প্রধান কারণ কি জানো? ছাত্র জীবনে ডায়াবেটিস না হওয়ার একটা প্রধান কারণ হলো ছাত্র জীবনে কঠোর পরিশ্রম হয়, এই জন্য ছাত্র জীবনে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কম। আর যখন ছাত্র জীবন শেষ তখন ডায়াবেটিস হওয়া শুরু, কারণ পরিশ্রম করবে না, পরিশ্রম ছেড়ে দেবে, পরিশ্রম ছেড়ে দিলে তখন হচ্ছে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে যাবে। আচ্ছা, এখান থেকে তাহলে জীব প্রযুক্তি অবদান কিসে কিসে, যে জিন প্রযুক্তিতে, এনজাইম প্রযুক্তিতে, কৃষিক্ষেত্রে, এই পয়েন্টগুলো আমি মনে রাখতে পারো এমসিকিউর জন্য, তবে এটা সৃজনশীলের জন্য না। এবার দেখো উদ্ভিদ টিস্যু কালচার, এখানে কিন্তু তোমাদের যে বাম দিকে দেখো শিখন ফল দেওয়া আছে, এর মধ্যে দেখলে বুঝবে যে এটা সিলেবাসে নাই। এবার দেখো উদ্ভিদ টিস্যু কালচার, তাহলে এখানে হচ্ছে যে উদ্ভিদ টিস্যু কালচার, এইটার ক্ষেত্রে টিস্যু কালচার কাকে বলে, এটা একটা জ্ঞানমূলক কোশ্চিন। তো এখানেও অনেক বড় সংখ্যা আছে, আবার ছোট সংখ্যা আছে। ছোট সংখ্যাটাই আমরা লিখবো। ৩য় নম্বর লাইনে আছে, গবেষণাগারে কোনো টিস্যুকে পুষ্টি মাধ্যমে কালচার করাই হলো টিস্যু কালচার। কোনো একটা টিস্যু নিয়ে গবেষণাগারে কোনো একটা ধরো টেস্ট টিউবের মধ্যে বা কোনো একটা কনিক্যাল ফ্লাক্সে পুষ্টি দিলা, বিভিন্ন হরমোন ইনজেকশন দিলা, দিয়ে এখন ওখানে একটা টিস্যু তুমি পুঁতে দিলা, তাহলে দেখা যাচ্ছে যে অটোমেটিকলি হচ্ছে সেখানে গাছ হতে শুরু করে দেবে, মানে গাছ হয়ে যাবে। এটাই হলো টিস্যু কালচার আর কি। কালচার করা মানে কি লালন পালন করা, তাই না? এই তারপরে এখানে একটা আছে ৫ম নম্বর লাইনে, যে আমেরিকান ৪র্থ নম্বর লাইনে আমেরিকার জীববিজ্ঞান মর্গান সর্বপ্রথম মত প্রকাশ করেন যে প্রতিটি সজীব উদ্ভিদ কোষের একটি পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার অন্তর্নিহিত ক্ষমতা আছে, এই ক্ষমতাকে টটিপোটেন্সি বলে। তাহলে এটাও একটা জ্ঞানমূলক কোশ্চেন, টটিপোটেন্সি কাকে বলে? টটিপোটেন্সির বাংলা অর্থ কি? টটিপোটেন্সির বাংলা অর্থ হলো, টটি মানে টোটাল, টটিপোটেন্সি, পোটেন্সি, এই যে টটি আছে না, এই যে টটি মানে কি টোটাল, বুঝছো? আর পোটেন্সি মানে ক্ষমতা, তার মানে কি টোটাল ক্ষমতা যে টিস্যু বা যে কোষের মধ্যে আছে। কোন একটা কোষের মধ্যেও কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে সর্বময় ক্ষমতা আছে, ওই কোষটাও একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করে ফেলতে পারে, এই ক্ষমতা আছে। আমাদের কিন্তু প্রাণীর ক্ষেত্রে এটা হয় না, সাধারণভাবে হয় না, মানে তোমার হচ্ছে নির্দিষ্ট কিছু কোষ ছাড়া সব কোষে হবে এরকম না। উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যত রকমের ভাজক টিস্যুর কোষ আছে সবগুলোতেই হবে। যে একটা কোষকে, আমাদের কোনো একটা কোষকে তুমি পুষ্টির মাধ্যমে রাখলে সে কিন্তু একটা পূর্ণাঙ্গ প্রাণী তৈরি করতে পারবে না, তাহলে তো ভালোই হতো, তাই না? যে ধরো মারা গেছে, তার একটা কোষ নিয়ে সাথে সাথে ল্যাবরেটরিতে ওটা রেখে আবার মারা গেছে যে, তাহলে আবার সাথে সাথে ওটা ওই মানুষটা হয়ে গেল, তাই না? ধরো যে ইয়েতে ২৪-এ অনেক মেধাবী স্টুডেন্ট মারা গেছে, তাদের মা বাবার তো আসলে অনেক মনে কষ্ট, তাই না? অনেক ভালো ভালো স্টুডেন্ট ছিল, তারা এক সময় চাকরি করে মা বাবাকে দেখাশোনা করতো, তাই না? এরকম। বা ২৫,০০০ যে ইয়ে হয়েছে, হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, পা নাই, তাই না? তাহলে যদি টিস্যু কালচার মানে প্রাণীর ক্ষেত্রে হতো, তাহলে কি হতো? হাত নাই, তাহলে কি করতো? যে এখানকে একটা কোষ নিয়ে হাত বানাই ফেলতো, মানে আবার সুন্দর করে লাগাইতো, তাই না? আর যে মারা গেছে, মারা যাওয়া কোষ নিয়ে আবার নতুন করে, ভালো হতো না? তাহলে কিন্তু মানুষের যুদ্ধ করার আগ্রহ আরো বেড়ে যেত। চিন্তা করতো আমি তো মরবই না, মরলে তো আমি আবার তৈরি হয়ে যাবো, তাই না? ভিডিও গেমে যেটা হয়, লাইফ পাওয়া যায় না, মরে যায় আবার লাইফ পাওয়া যায়, 2টা 3টা 4টা লাইফ পাওয়া যায় না? কিন্তু এই সত্যিকার যদি লাইফ পাওয়া যেত তাহলে মানুষ আরো বেশি যুদ্ধ করতো। তার চিন্তা মরলে তো সমস্যা না, আর একটা লাইফ আছে আমার, এই চিন্তা ভাবনা হতো না তখন। তারা তো এই কারণে নাই। তাহলে টটিপোটেন্সি মানে কোনো একটা কোষের মধ্যে সর্বময় ক্ষমতা আছে, এই জিনিসটা মর্গান প্রথম এটা অনুভব করেন, যে উদ্ভিদের একটা কোষের মধ্যে সর্বময় ক্ষমতা লুকায়িত আছে, ওটাই হলো টটিপোটেন্সি। তারপর বলছে আরেকটা সংজ্ঞা আমরা পড়বো, সেটা হলো মাইক্রো প্রপাগেশন, যে ক্ষুদ্র অংশ ব্যবহারের মাধ্যমে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করা হয়, এই জন্য একে বলা হয় মাইক্রো প্রপাগেশন। প্রপাগেশন মানে সম্প্রসারণ, আর মাইক্রো মানে ছোট, মানে ছোট কোনো জিনিসকে সম্প্রসারিত করা, এটা হলো মাইক্রো প্রপাগেশন। বুঝতে পারছো? একটু বাংলা অর্থের দিকে খেয়াল করবা, তাহলে কিন্তু মনে থাকবে আর কি। আর যদি বাংলা অর্থের দিকে খেয়াল না করো
তাহলে কিন্তু মনে রাখা কঠিন হয়ে যাবে। হ্যাঁ, তুমি যখন বাংলা অর্থ দিকে খেয়াল করো তখন অটোমেটিকলি তুমি বাংলা লিখতে পারবে। আর যদি তুমি অর্থটাই না বুঝো তাহলে কিন্তু এমনি মুখস্থ বেশি দিন থাকে না। আর তুমি যদি বুঝে বুঝে পড়ো ওটা দেখবা তোমার টিকসই থাকবে বেশি, ঠিক না? এই জন্য বাংলা অর্থের দিকে খেয়াল করবা। ভুলে গেলে বই লিখে রাখবা অর্থগুলো বাংলাগুলো। এখন ধরো শুনছো তো, যদি লিখে না রাখো পরে দেখবো ভুলে গেছো। আর আমি পরের দিন ধরলেই দেখা যাচ্ছে তার পারতো না, তাই কিনা? অনেক সময় লিখে রাখার পরও তো পারো না, তারপর আবার বই খুঁজে খুঁজে বের করতে হয় নাকি? একটু মুখস্থ করে ফেলতে হবে, শুধু আর কি না, মানে বাংলা অর্থটা মুখস্থ করে ফেলতে হবে। এরপরে দেখো, এর পরের পৃষ্ঠায় জার্মান উদ্ভিদবিজ্ঞানী হাওয়ারল্যান্ড মনে রাখলে হবে, তিনি হলেন শিশু কালচারের জনক। এটার কিন্তু সাল সহ মনে রাখতে হবে, এটা গুরুত্বপূর্ণ। তো এটারও সাল সহ মনে রাখতে হবে যে জার্মান উদ্ভিদবিজ্ঞানী হাওয়ারল্যান্ড, এটা মনে রাখলে হবে টিস্যু কালচারের জনক। আচ্ছা, এখানে কিছু কথা আছে, যেমন হলো বলা হচ্ছে তিনি সর্বপ্রথম টিস্যু কালচার পদ্ধতির উদ্ভাবন করেন। এই পদ্ধতিকে ইন ভিট্রো বলা হয়। ইন ভিট্রো বলতে বোঝায় যে ভিট্রো মানে কাঁচ, মানে কাঁচের ভিতরে, মানে কোনো একটা টেস্টযুক্ত কাঁচ, তাই না, ওর মধ্যে লালন পালন করা হচ্ছে কোনো টিস্যুকে, এটা হলো ইন ভিট্রো। এটা হলো ইন ভিট্রো। আর নর্মালি ইন ভিট্রো মানে তো কোষের বাইরে হলো, আর একটা বলছি ইন ভিভো মানে কোষের ভিতরে। ইন ভিভো মানে কোষের ভিতরে, অর্থাৎ হলো কোষের ভিতরে মানে ইন ভিভো কিরকম, যেমন ধরো প্রাণীতেও কিন্তু আজকাল হচ্ছে যে ক্লোন তৈরি করা হচ্ছে। তো একটা ডিম্বাণু নেওয়া হয়, ডিম্বাণু ধরো নেওয়া হলো, ওই ডিম্বাণুর মধ্যে যে নিউক্লিয়াস আছে সেটা বাইরে বের করে ফেলা হয়, তখন তো এই ডিম্বাণু ফাঁকা হয়ে গেল। তখন হচ্ছে আমি যে মানুষের ক্লোন তৈরি করতে চাচ্ছি সেই মানুষের ডিপ্লয়েড, মনে করো ডিপ্লয়েড নিউক্লিয়াস, সেটা এখানে ঢুকাই দিলাম। তাহলে এটা কোষের ভিতরে, এটা কোষের মধ্যে ঢোকালাম না। এখন কোষের মধ্যে ঢোকাচ্ছি, এইটাই, এই নিউক্লিয়াসটাই একসময় বিভাজিত হয়ে হয়ে একসময় কি হবে যে একটা পূর্ণাঙ্গ মানুষ তৈরি করে ফেলবে। যদিও এই মানুষ তৈরি করাটা জাতিসংঘ থেকে নিষেধ করা আছে, এই জন্য এটা করা হয় না, গোপনে অনেকে করছে আর কি। হ্যাঁ, যে তোমার হচ্ছে তোমার শরীরের কোষ, সেই কোষটা হচ্ছে শুধু নিউক্লিয়াসটা নেওয়া হবে, আর অন্য কোনো একটা মহিলার ডিম্বাণু, তো ওই ডিম্বাণুর নিউক্লিয়াসটা, হ্যাপ্লো নিউক্লিয়াসটা ফেলে দেওয়া হবে। এবার তোমার যে নিউক্লিয়াসটা ডিপ্লয়েড নিউক্লিয়াস, এবার ওই ডিম্বাণুর মধ্যে ঢুকাই দেওয়া হলো কোষের ভিতরে। এবার কোষের ভিতরে লালন পালন, কোষের মধ্যেই প্রথমে তো ভিতরেই তো সেল ডিভিশন হয়, তাই না? প্রথমে কিন্তু ভিতরে, এর মধ্যেই সেল ডিভিশন হয়, আস্তে আস্তে কোষগুলো ছোট হতে থাকে, তাই না? এরকম সেল ডিভিশন হতে থাকে। তারপরে এক পর্যায়ে হলো তোমার এটা মরুলা, তারপরে আমরা জানি ব্লাস্টুলা, গ্যাস্টুলেশন বা ভ্রূণ, তারপরে একটা বাচ্চা হয়ে যায়। তো যে বাচ্চাটা হবে, ওই বাচ্চাটা 100% যার কোষ থেকে নেওয়া হয়েছে না, 100% তার মতোই হবে, মানে বডিটা তার মতোই, মন বা রূহ আত্মা এটা ভিন্ন, এটা আসছে ধরো পরে, কিন্তু হচ্ছে তোমার স্ট্রাকচারটা সেম। যেমন যমজে, যেমন যদি হোমো টুইন হয়, মানে একই শুক্রাণু আর একই ডিম্বাণু, যখন ধরো নিষেধ হয়ে জাইগোট হয়ে যায়, জাইগোট হয়ে গেছে, এখন এর তো বিভাজন হবে। এর বিভাজন হওয়ার সময় যখন দুইটা কোষ হয়ে যায়, এটার মাঝখান থেকে বিভক্ত হয়ে দুইটা কোষ হয়, তখন যে সেই কোষটা একটু দূরে সরে যায়, তাহলে এখন এ আলাদাভাবে বিভাজন হয়, এ আলাদাভাবে বিভাজন হয়, তাহলে এটা হোমোটুইন। এবং এটা হলো 100% মিল থাকে আর কি, হ্যাঁ, দুইজনের মধ্যে। আর যদি হেটেরোটুইন হয়, আলাদা ডিম্বাণু আলাদা শুক্রাণু, তাহলে অতটা মিল হয় না, তখন একটু অমিল থাকে, অনেকটা মিল থাকে আবার একটু অমিল থাকে। তো তাহলে এখানে কিন্তু দেখবা যে যমজের ক্ষেত্রেও তো একই কোষ দুইটা কোষে পরিণত হয়ে গেছে, তো কিন্তু তারপরও মন মস্তিষ্কের দিক থেকে মনস্তাত্ত্বিক ভাবে তোমার 100% সেম হয় না, কিন্তু বডি স্ট্রাকচার 100%, মানে রুহটা আলাদা, সম্পূর্ণ আলাদা, বুঝছো? তো এই জন্য কোনো কোষ থেকে যদি মানুষ বানানো যায়, তো ওর মন মস্তিষ্ক ওইভাবে 100% মিল দেখা যায় না, দেখা গেছে, বুঝছো? খালি স্ট্রাকচারটাই তো কিন্তু মন মস্তিষ্কে ভিন্ন আর কি। তবে যদি একই পরিবেশে ওদেরকে বাস করানো যায়, তাহলে ওর হায়াত যত বছর থাকবে, ওই মানুষটা যার কোষ নেওয়া হয়েছে, যেটা হলো না, ওরও কিন্তু একই রকম হায়াত থাকবে। ওর যদি ক্যান্সারের মৃত্যু থাকে, ওরও ক্যান্সারের মৃত্যু থাকবে। একই পরিবেশে রাখলে, ভিন্ন পরিবেশে রাখলে এটা খাটবে না, কারণ ভিন্ন পরিবেশে দেখা হলো যে ক্লোন হয়েছে তো দুইটা মানুষ, একটা মানুষ মনে করো যে
নিজের জীবনের প্রতি সচেতন, সে খুব স্বাস্থ্য মেনে চলে আর কি। মানে ধরো ফুচকা খায় না, তারপরে মনে করো যে এটা সেটা খায় না, মানে যেগুলো আর কি বাসি বাসি পচা খাবার, ভাজা পোড়া বেশি, এগুলো খায় না। আরেকজন মনে করো এগুলো খুব খায়, তাহলে ও তো একটু আগে মারা যাবে, ওই যে শরীরে ওর অত্যাচার হলো না, তাই কি না? অনেকে বলে না, যারা নিয়মিত একটু বেশি বেশি ফুচকা খায় তাদের আগে মারা যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। মানে প্রথম কথা যেটা হয় যে মানে এই আসলে ফুচকাটা তৈরি হয় মানে খুবই সব থেকে কম আটা দিয়ে। তো এই জন্য ফুচকা খেতে বেশি ইচ্ছা করলে একটু ভরা পেটে খেতে হবে, ডাইরেক্ট। হ্যাঁ, একটু হ্যাঁ, না ওই যে খেতে পারার বড় বিষয় হলো ওষুধ যেমন কি খাবার পরে খাইতে হয় না, যাতে করে খালি পেটে ওষুধটা গেলে বেশি ক্ষতি হবে পেটে। ওই ক্ষতির হাত থেকে বাঁচার জন্য এই ফুচকা বলো বা সিঙ্গারা সমোসা যাই হোক না, এগুলো হচ্ছে এটা হচ্ছে একটু কিছু কিছু খেয়ে তারপরে খেতে হবে, তাহলে ক্ষতিটা কমবে। ডাইরেক্টলি খাওয়া তখন দেখবো অনেক ছোট বাচ্চারা দেখো না, পেট ছোটকাল থেকে পেটের সমস্যা, ওরা কিন্তু ওই ছোটকালে কিন্তু খুবই আজে বাজে জিনিস খায়, পটাটো ক্যাটাস ট্যাটাস আছে না, এগুলো খুব খায়। হ্যাঁ হ্যাঁ, এই খেয়ে খেয়ে পেটের এই অবস্থা হয়ে যাবে। তো এই জন্যে যে ফুচকা কম খাওয়ার চেষ্টা করতে হবে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার জন্য। কারণ কি, ওর মধ্যে তো প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকে, পচা তেল দিয়ে ভাজে, আবার যখন অনেক আটা একসাথে মিশে তো কম খাওয়া, তখন কি করে জানো, অনেক সময় হলো যে গরম ধরে দেখো সেনতে সেনতে তখন এইভাবে মনে করো যে ওর মধ্যে ঘাম টাম এটা সেটা আবার হাঁচি আসে, এইরকম একটা ব্যাপার। এই ফুচকা তো আসলে খুব ভালো ভালো কনফেকশনে তো থাকবে না, এগুলো তো কমা জায়গায় হয়, মানে একটু গরিবী হালে তৈরি হয়, এই জন্য স্বাস্থ্য সচেতন তো থাকে না। তো এই জন্যই হচ্ছে এটা কম খাওয়ার চেষ্টা করতে হবে শরীরকে বাঁচাতে হলে, মানে বড় অসুখের হাত থেকে বাঁচাতে হবে। নাহলে দেখবা যে কিছুদিন পরে যে অসুখগুলো সবার আগে মরার আগে যে অসুখগুলো হবে সেটা হলো 20 বছর পার হতে না হতেই পাইলস, ফিস্টুলা, অ্যানাল ফিশার, এই ধরনের রোগ। তারপরে আরেকটা কি হবে, কোষ্ঠকাঠিন্য হবে, পেট ঝাড়ে পায়খানা না হওয়া, এই সমস্যা তৈরি হবে, গ্যাস অ্যাসিডিটি শুরু হয়ে যাবে, এরকম কিছু ঝামেলা আছে। মানে যেটা মুখে টেস্ট বেশি লাগে সেটার আমার ক্ষতিও দেখা যায় মনে হয় বেশি নাকি। অনেকে বলে মেয়েদের নাকি প্রিয় খাবার ফুচকা, আর ছেলেদের বলে প্রিয় খাবার বলে সিগারেট। তো দুটোই তাও তো মানুষ বলে খায়, সিগারেট খায়, তাই বলে না, তার মানে খাবার খায় মানে খাবার, ঠিক না? যদিও ফুচকার থেকে সিগারেট আরো ভয়ঙ্কর, কারণ যেহেতু এটা লাংস ক্যান্সারের দিকে ইয়ে হয়, এটা তো আরো খারাপ। ও হ্যাঁ হ্যাঁ, সিগারেট যারা খায় তারা তো দিনে দেখা যায় 10টা 20টা খায়, আর ফুচকা তো দিনে 10টা 20টা মানে 10 বার খায় না, মাসে একবার। ও মাসে একবার হলে এটা ক্ষতি করবে না। তারপর একটু ইয়ে করে খাবা, একটু মানে কিছু ভরা পেটে খাবা আর কি। হ্যাঁ, রেগুলারও খায় কিন্তু মানুষ আছে। ওকে তুমি এই দুঃসংবাদটা দিয়ে দিও যে ওর 20 বছরের মধ্যে কি কি রোগ হবে। ছেলে খায় না, না ওই খায় থাকে, তারপরে মনে করো যখন হচ্ছে স্বামীর ঘরে যাবে, প্রথমেই মনে করো বিভিন্ন নানান অসুখ নিয়ে ঢুকবে, তখন স্বামীর টাকা পয়সা খরচ হবে। এই শোনো, তোমরা 3 জন যে কাজটা করবে, বিয়ের আগে আগে জিজ্ঞাসা করবে ফুচকা খাও কিনা নিয়ে। স্যার এই কথা জিজ্ঞাসা করে, সে যে ফুচকা খায়, এমনিতে ওকে বিয়ে করবে না। কেন জিজ্ঞাসা করবো? সবাই খায়, সব মেয়ে ফুচকা। পরীক্ষা করার জন্য বলবে যে তুমি ফুচকা কেমন খাও, মানে আমিও পছন্দ করি তো তোমাকে খাওয়াতে নিয়ে যাবো, এই জন্য জানতে চাচ্ছি। তখন ও মনে করো যে বলে দেবে সব, তখন তো তাই তাহলে তুমি আমি প্রতিদিন তোমাকে খাওয়াতো না, হ্যাঁ খাবো সব বলে দেবে, তখনই বুঝবে যে তো ফুচকা খাই, এটা চলবে না, হ্যাঁ না এই খুঁজে হবে না। আচ্ছা আচ্ছা, এরকমই আছে, ফুচকা না খাওয়া আছে নাকি? রিমি তো কম খায় ফুচকা, এরকম দেখছো, এই যে পাওয়া গেল একটা,
ওই জন্য কালার আসে না। আচ্ছা, তাহলে ইন ভিভো আর ইন ভিট্রো বুঝতে পারলাম। ইন ভিট্রো মানে কাচের ভিতরে, ইন ভিভো মানে কোষের ভিতরে, এই হলো পার্থক্য। হ্যাঁ, এবার দেখো এখানে কিছু টিস্যু কালচার গবেষণাগার, এখান থেকে কোশ্চিন হয় না, এমনি জাস্ট কিছু শব্দ সম্পর্কে জেনে রাখো, মুখস্থ না করতে হবে। যে বলছে যেমন টিস্যু কালচার গবেষণাগারে কি কি ব্যবহৃত হয়, এর মধ্যে যেগুলো তোমাদের বুঝতে সমস্যা সেগুলো আমি একটু বলি। যেমন ধরো 2 নম্বর পয়েন্টে বলছে একটিতে ল্যামিনার এয়ার ফ্লো বলতে বোঝায় সুনির্দিষ্ট বাতাস প্রবাহ করা। এটাকে বলা হয় মানে যে অক্সিজেন ভালোভাবে সাপ্লাই যেন হয়, যে টিস্যু কালচার করছো আর কি, ওটার কথা বলছে। ল্যামিনার এয়ার ফ্লো মানে সুনির্দিষ্ট বাতাস প্রবাহ করা। তারপর বলছে ইনোকুলেশন চেম্বার, যে টিস্যুকে তুমি টিস্যু কালচার করবা আগে ইনোকুলেশন চেম্বার মানে শুষ্ককরণ চেম্বার, মানে ওর মধ্যে পানি টানি থাকলে ওটা শুকায় করে ফেলা, এটাকে বলা শুষ্ককরণ করা। তারপরে দেখো যে এরপরে হচ্ছে নিচের দিকে টিস্যু কালচারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি উপকরণ, যেমন এখানে বলা হচ্ছে ওয়াশিং বাকেট, ধৌতকরণ বালতি, এটাকে বলা হয় ধৌতকরণ বালতি। টিস্যু কালচারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি পাইছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে দেখো যে এরপরে যেগুলো বুঝবে না, যেগুলো বুঝবে সেগুলো আমি বলছি না, আমি জানি যে এগুলো সমস্যা হবে আর কি। হ্যাঁ, যেমন মাইক্রোওয়েভ ওভেন মানে হলো যে ওই যে এটার বাংলা তো গরম বায়ু, মানে গরম বাতাস যেখানে আসে আর কি। যে যেমন যে আমরা জানি যে কি যেন বলে, যেটাকে আমরা গরম করি না ওইটা কি যেন ওভেন, ওই জাতীয় আর কি। এরপরে স্যাকার মানে হলো চিনি জাতীয় উপাদান, টিস্যু কালচারে দেওয়া হয় স্যাকারের দিকে স্যাকার। ব্লিন্ডার মানে হলো মিশ্রণকারী বোঝায়। এরপরে দেখো রাসায়নিক দ্রব্যের নিচে আবার অন্যান্য উপকরণের মধ্যে আছে, কাছে চিত্রে এগুলো বুঝবা। সিকেটিয়ার হলো হস্তচালিত কাঁচি। সিকেটিয়ার হাত দিয়ে হস্তচালিত কাঁচি হাত দিয়ে কাটে। হ্যাঁ, ওটাকে বায়োলজিক্যাল ভাষায় এরকম নাম। এমনি কাঁচি তো আমরা বাংলা যেটা বলি কাঁচি বলি, আর হলো বায়োলজিতে এটাকে বলা হয় সিকেটিয়ার মানে হস্তচালিত কাঁচি। তারপরে দেখো স্পেচুলা হলো মিশ্রিত করার যন্ত্র, হ্যাঁ মিশ্রিত করা, যেটাতে চামচ দিয়ে ইয়ে করে ওটা আর কি। এই আর বাকিগুলো তোমরা বুঝবা। এবার দেখো টিস্যু কালচার পদ্ধতির ধাপ, এটা সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বোর্ড পরীক্ষায় এই অধ্যায়টিকে টাচ করলে এটা প্রায় সময় দেয়, তো এই জন্য এটা ভালো করে আর কি পড়তে হবে, যদিও খুব সহজ বিষয়। আগে দেখো বই দেখে দেখো, বই দেখে ছবিটা আগে বুঝি, পরে বোর্ডে আসছি। হ্যাঁ, তো যেহেতু এটা টিস্যু কালচার, তাহলে এখানে দেখানো হচ্ছে টপে লাগানো একটা গাছ, যে গাছটা উন্নত মানের। এই গাছই আমি অনেকগুলা বানাতে চাচ্ছি। তখন এই গাছের অগ্রমুকুল আগাতে যে ছোট্ট কুশি বের হয় ওটাকে বলা হয় অগ্রমুকুল। ওই ছোট্ট কুশিটা আমি কেটে নিলে ওইটার নাম হয় এক্সপ্লান্ট। এক্সপ্লান্টের বাংলা অর্থ হলো জীবন্ত টিস্যু উদ্ভিদ থেকে ছোট্ট চারা সরানো, এরকম বোঝায়। এক্সপ্লান্ট হলো জীবন্ত উদ্ভিদ থেকে ছোট্ট চারা বা মুকুল সরিয়ে ফেলা, এটাকে বলে এক্সপ্লান্ট। এক্স মানে বাইরে নিয়ে আসা, কোনো প্লান্টকে বাইরে নিয়ে আসলাম, জীবন্ত উদ্ভিদ থেকে বাইরে নিয়ে আসলাম, এটা হলো এক্সপ্লান্ট। আচ্ছা, এই এক্সপ্লান্টটা নেওয়ার পর এটা কি করব, মিডিয়ামে টিস্যু স্থাপন করব। তার আগে মিডিয়ামের কিছু কাজ আছে। মিডিয়ামের কাজ কি? মিডিয়ামে হলো একটা টিস্যুকে বৃদ্ধি পাওয়ার জন্য যে ধরনের এনজাইম, যে ধরনের হরমোন লাগবে আর কি, সব কিছু দিলাম। দেওয়ার পরে এখন ধরো শরবত হয়ে গেছে, এখন এখানে তো টিস্যু রাখলে হবে না, কারণ ভাসে বেড়াবে। তাই এটার মধ্যে অ্যাগার জেল দেওয়া হয়। অ্যাগার জেল মানে কি জানো? ছত্রাক দিয়ে তৈরি করতে একটা জেল, ওটা দিলে তখন ওটা কাদার মতো হয়ে যায়, থকথকে কাদার মতো হয়ে যায়। তখন অ্যাগার জেল দেওয়ার কারণে কাদার মতো হলো, তখন ওর মধ্যে ওই টিস্যুটা পুঁতে দেওয়া হয়। পুঁতে দিলে উপরে কিন্তু আবার জীবাণু ঢুকবে, তাই না? যদি ওই টিস্যুটা যে কাজটা করা হয়, প্রথমে
টিস্যুটার মধ্যে পানি আছে কিনা, ওই যে ওয়েব মেশিনে দিয়ে ওভেনে দিয়ে ওটা করা হয়, হ্যাঁ গরম করা হয় যাতে জীবাণু মারা যায়। এবং এটা এই মেশিনের নাম অটোক্লেভ যন্ত্র বলা হয়। অটোক্লেভ যন্ত্রের একটা বৈশিষ্ট্য হলো 121°C তাপমাত্রায় ওঠানো যায়। কিন্তু এমনভাবে তৈরি যে টিস্যুর কোনো ক্ষতি হবে না, কিন্তু ওই টিস্যুতে ওই যে যেটা আমি মুকুলটা নিলাম ওর মধ্যে যদি জীবাণু থাকে তারা মারা যাবে 121°C তাপমাত্রায়, কিন্তু টিস্যু মরবে না, এইভাবে তৈরি। তো এইভাবে জীবাণু মুক্ত করছি, করার পরে আমি যখন ওর মধ্যে কুববো তখন আবারও তো বাতাস ঢুকতে পারে, মানে আবারও তো জীবাণু ঢুকতে পারে। তাই যে সিপিটা ব্যবহার করব ওই সিপিটা অ্যান্টিবায়োটিক যুক্ত হবে। সিপিতে তুলার মতো একটা ব্যবস্থা থাকবে যাতে অক্সিজেন ঢুকতে পারে, সব ধরনের বায়ু না ঢুকে শুধু অক্সিজেনই ঢুকে, এবং জীবাণু ঢুকতে পারবে না, কারণ ওটা অ্যান্টিবায়োটিক যুক্ত করে দেওয়া হয়। যে জীবাণু ঢুকলে মারা যাবে, তাহলে ভিতরে কিন্তু কোনো জীবাণু ঢুকলো না। এখন দিয়ে দিলাম পুঁতে। এবার দেখো এই টিস্যুটা মাইটোসিস বিভাজনের মাধ্যমে কি হবে, ক্যালাস সৃষ্টি করবে। ক্যালাস মানে ক্যালাস বলতে বোঝা হয় অবয়বহীন আকৃতি টিস্যুগুচ্ছ। অবয়বহীন আকৃতি টিস্যুগুচ্ছ মানে যেই টিস্যুগুচ্ছের কোনো নির্দিষ্ট আকার আকৃতি থাকে না, এটাকে বলা হয় ক্যালাস। এই ক্যালাস বলতে যে জিনিসটা সুনির্দিষ্ট কোনো আকার আকৃতি থাকবে না, যেমন তেমন ধরনের হতে পারে, এটাকে বলা হয় ক্যালাস। তো ক্যালাস হলো। এবারে আমি এই ক্যালাসটার ভিতর থেকে ছোট ছোট করে আবার টিস্যু নিব, অল্প অল্প করে নিব, নিয়ে আলাদা আলাদা টেস্ট টিউবের মধ্যে আবার পুষ্টি মাধ্যমে রাখবো আলাদা আলাদা ভাবে। তাহলে অনেক হলো। আলাদা আলাদা ভাবে যখন রাখবো তখন দেখা যাবে এই টিস্যুগুলাই চারা তৈরি করে ফেলবে, মানে উপরে পাতা টাতা সব তৈরি করে ফেলবে, কিন্তু মূল তৈরি হবে না। এবার মূল তৈরি করার জন্য আরেকটা মিডিয়ামে রাখবো। এই যে মূল সৃষ্টির জন্য পৃথক মিডিয়ামে স্থাপন করলাম, বুঝছো? করলে এবার দেখা যাচ্ছে যে এবার ঠিকই তোমার হলো মূল তৈরি হয়ে গেল। যখন মূল তৈরি হয়ে গেল, মূল সৃষ্টি হলো, এবার এই মূল সহ গাছকে ফুলের টবে রেখে দেবো ল্যাবরেটরিতে কিছু সময়, কিছু দিন, মানে এটা ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা দেখার জন্য। তারপরে এবার আমি ফুলের টবে রেখে দেবো। পরবর্তীতে এটা হলো ফুলের টব থেকে পরবর্তীতে আমরা প্রাকৃতিক পরিবেশে লাগাই দিচ্ছি। তাই এই পদ্ধতি একটা সুবিধা হলো যে তুমি হলো 100% হুবহু ওই গাছটাই পাবা। যে গাছটার টিস্যু কালচার করলে না 100% কিন্তু ওই গাছটাই পাবা। কিন্তু পরাগায়নের মাধ্যমে যদি কোনো ধরো খেসাবাদ বা ন্যাংরা হয়, তাই না? তো তুমি যদি ন্যাংরা গাছে তুমি যদি যে ন্যাংরা খাওয়ার পরে ওই গাছে যদি লাগাও, ন্যাংরা কিন্তু হয় না। এটা কি জানো? ন্যাংরা হয় না, অন্য হয়ে যাবে, মানে অন্য যে কোনো হতে পারে, কিন্তু ন্যাংরা আর হবে না। হয় না কারণ হচ্ছে যখন ন্যাংরার মুকুল হয়েছিল তখনই তো পরাগায়ন ঘটছে। তখন যে পরাগায়নটা ঘটে সেটা হতো ন্যাংরার কোনো পরাগরেণু আসেনি। ধরো কালা খোলা বোবা এরকম কোনো একটা আমের মুকুল আসছে, ন্যাংরা আসে না। তো এরকম যদি আসে তাহলে তো মিক্সচার হয়ে গেল না দুইটা। এই মিক্সচারের কারণে দেখা যাচ্ছে তখন নতুন যে গাছ হচ্ছে ওই আর থাকছে না, ন্যাংরা হচ্ছে না। যেমন ব্যাপারটা কি, যে যেমন তোমার যে বাচ্চা হবে সে কি 100% তোমার মতো হবে? হবে না তো, তাই না? যে কোনো ন্যাংরা মানুষও যদি হয় তার বাচ্চা আবার ন্যাংরা হবে? তা তো হবে না, তাই না? কারণ এটা তো জন্মকোষে তো ভিন্নতা থাকে। তো এখানে বাচ্চাটা 100% কেন হচ্ছে না? প্রথম কথা হলো তার বাচ্চা শুধু তারই না, এখানেও তো একটা পরাগায়নের মতো ঘটনা ঘটছে, নিষিক্রিয়াতে ভিন্ন কিছু ঢুকে গেছে, আবার ক্রসিং ওভারও ঘটছে। তো একটা উদ্ভিদের যদি এরকম সিস্টেম থাকতো যে পরাগরেণু ছাড়াই গাছ হবে, তারপরেও 100% হবে না। কারণ মিয়োসিসে আমরা জানি ক্রসিং ওভার ঘটে, তখন কিন্তু জিনের একটু চেঞ্জ হয়ে যায়, বুঝতে পেরেছো? এই জন্যই তোমার সরাসরি তুমি পরাগরেণু বা পরাগায়নের উপর নির্ভর করলে বীজ লাগালে ওইটা অরিজিনাল কখনোই তুমি পাবা না, ওইটা আর হবে না, ভিন্ন হয়ে যাবে। কিন্তু তুমি যদি সরাসরি দেহকোষ নিয়ে যদি তুমি টিস্যু কালচারের মাধ্যমে করো তাহলে 100% তুমি ওই উদ্ভিদই পাবা, বুঝতে পেরেছো? 100% ওই উদ্ভিদই পাওয়া যায় বলে টিস্যু কালচার নিরাপদ, মানে নিরাপদ বলতে আমি 100% ওটা পাচ্ছি, তাই কিনা? যেমন কলম করা হয়, কলম করলে 100% ওটা পাওয়া যায়, কারণ কি কলম তো দেহকোষ থেকে করা হয়। যখন তুমি জননকোষ থেকে করতে যাবে তখনই আর হবে না, কারণ ওটা ক্রসিং ওভার ঘটছে, পরাগায়ন হয়ে ভিন্ন কিছু ঢুকে গেছে, তাই কিনা? তাহলে টিস্যু কালচারের সুবিধা বলতে এটাই প্রধান সুবিধা, যে তুমি যেই গাছটার টিস্যু কালচার করছো 100% ওই গাছটাই পাবা, কিন্তু পরাগায়নের মাধ্যমে হলে ওটাতে পাবা না। কুল বরের তুমি যদি বীজ লাগাও কুল বরে হবে না, হবে কি? কুল বরে হবে না, অন্য হয়ে যাবে,
টক হতে পারে, এরকম সেরকম। অনেক সময় দৈবাত এরকম ঘটনা ঘটে যে তুমি ধরো খেরসাপাত লাগাচ্ছ, খেরসাপাত হয়নি কিন্তু খেরসাপাতের কাছাকাছি মিষ্টি আম হয়ে গেছে, এটাও হতে পারে। কারণ ধরো ওই খেরসাপাতের সাথে হয়তো নিষিক্রিয়া ঘটছে যে ন্যাংরা, মনে করো তো ন্যাংরাও তো মোটামুটি মিষ্টি, তাই না? এইভাবে করে এই যে এত রকমের যে আমের গাছ আম হয়ে গেছে না, এত প্রকরণ হয়েছে। এত প্রকরণ হওয়ার মেইন কারণ হলো পরাগায়ন। পরাগায়নের কারণে তো এত ভিন্ন ভিন্ন দিন দিন ভিন্ন ভিন্ন হচ্ছে না, মানে কত রকমের আমরা নাম শুনছি না। আগে তো এত আমের আম চিনতামই না, তাই না? এই পরাগায়নের কারণে এটা হচ্ছে। কিন্তু তুমি যদি টিস্যু কালচার করো তাহলে এই জিনিসটা তুমি কিন্তু আর পাবা না। বুঝতে পেরেছো? তো আগে একটু বইয়ের ভাষা এক নজর পড়ে দেখো তো, না বোঝার কি পাচ্ছ তুমি এটা দেখো। তারপরে একসাথে সবাই মিলে খাতাতে এঁকে নিই, তাহলে প্র্যাকটিসটা হয়ে যাবে। আগে একটু পড়ে ফেলো, এটুকুর মধ্যে না বোঝার কি পাচ্ছ। জি যেটা বুঝবে না আমাকে বলবো। লাক্স বলতে কি বোঝায়? হ্যাঁ, কি বলতে? লাক্স এই যে বৈদ্যুতিক ওটা আলোর একক, বৈদ্যুতিক আলোর একককে লাক্স বলা হয়। না বুঝলে কিন্তু পেলে পড়বা। কঠিন না সোজা? সমস্যা নেই। আচ্ছা, আশা করি সহজেই, কঠিন তো না, তাই না? বানায় লেখা যাবে না? বানায় লেখা যাবে। তাহলে এবার আমার সাথে সাথে তোমরা আঁকো। এটা তো সোজা, কঠিন না। এই করো। তাহলে একটা ফুলের টপ, ফুলের টপ আঁকবা। ফুলের টপ, আর এই ফুলের টপের সাথেই একটা গাছ।
এখান থেকে একটা অংশ মনে করো কেটে নিলাম, এখান থেকে একটা অংশ কাটলাম, তাহলে এটার নাম হলো এক্সপ্ল্যান্ট। এটা হলো এক্সপ্ল্যান্ট। হ্যাঁ বলো। যেমন তেমন করে গাছ আঁকলে হলো, গাছ সে অত সুন্দর না হলে হচ্ছে। হ্যাঁ, এবার এই এক্সপ্ল্যানকে একটা ইয়েতে রাখবো, টেস্ট টিউব বা কনিক্যাল ফ্লাক্সে রাখবো। উপরে সিপি থাকবে, এখানে হচ্ছে এক্সপ্ল্যানটা পুঁতে দিলাম। পরে ধাপে কি হয় দেখো, পরের ধাপে ক্লাস তৈরি হয়ে গেছে, অনেক টিস্যুগুচ্ছ সমৃদ্ধ অবয়ব আকৃতিহীন কোন আকার আকৃতিহীন টিস্যুগুচ্ছ তৈরি করবে। পরের ধাপে তো এটা হচ্ছে শিকড় তৈরি হয়নি, মূল তৈরি হয়নি। এবার আলাদা একটা মিডিয়াম ইউজ করব, এই যে লাল কালি দিলাম, একটা আলাদা মিডিয়াম, আলাদা মিডিয়াম ইউজ করব। আলাদা মিডিয়াম ইউজ করব, আলাদা মিডিয়াম ইউজ করলে এবার দেখা যাবে যথারীতি মূল সহ গাছে, মূল সহ গাছ হয়ে গেছে। কয়েকটা হতে পারে, এই জায়গাতে অনেকগুলো। আবার ফুলের টবে স্থাপন করলাম। এবার প্রাকৃতিক পরিবেশে লাগাই দিব, প্রাকৃতিক পরিবেশে লাগাই দিব। নিচে লিখব প্রাকৃতিক পরিবেশে সংস্থাপন। মাতৃউদ্ভিদ, মাতৃউদ্ভিদ, মিডিয়াম, মিডিয়াম, স্থাপন, ক্যালাস, ক্যালাস।
ছোট চারা সৃষ্টি, ছোট চারা সৃষ্টি, মূল সহ ছোট চারা, মূল সহ ছোট চারা, ছোট চারা, মূল সহ ছোট চারা। চারা উৎপাদন, চারা লাগানো, লাগানো প্রাকৃতিক পরিবেশে, প্রাকৃতিক পরিবেশে, প্রাকৃতিক পরিবেশে স্থানান্তর। এটা কিন্তু বানাই লেখা যাবে, তাই কি না? কয়েকটা জিনিস হলে মনে রাখতে হবে। অটোক্লেভ যন্ত্রে কত তাপমাত্রা থাকে 100 ইউনিট ডিগ্রি, আর যে আলোর যে একক সেটা মনে রাখবো, যে 3000 থেকে 5000 লাক্স বা 1000 থেকে 3000 লাক্স, এটা মনে রাখবো। কি পরিমাণ তাপমাত্রা থাকবে এগুলো এমসিকিউর জন্য মনে রাখতে হবে। কি পরিমাণ তাপমাত্রা থাকবে এগুলো কিন্তু আবার এমসিকিউর জন্য মনে রাখতে হবে। জীব প্রযুক্তির গুরুত্ব, হ্যাঁ হ্যাঁ, প্রথমে ও না, ওটা নাই, ওটা কিভাবে বুঝলাম না। এতে কি যে শিক্ষণ পদ্ধতি, শিক্ষণের মধ্যে এটা বলা হয়। তবে এমনি পয়েন্টগুলা মনে রাখতে পারো এমসিকিউর জন্য। পয়েন্ট যে হচ্ছে জীব প্রযুক্তির অবদান 9 কোনটি, এরকম অনেক সময় আসে অ্যাডমিশনে বিশেষ করে। তাহলে জিন প্রযুক্তিতে বা অবদান কোনটি? জিন প্রযুক্তিতে অবদান আছে, এনজাইম প্রযুক্তিতে অবদান আছে, কৃষিক্ষেত্রে অবদান আছে, চিকিৎসা শাস্ত্রে, শিল্পক্ষেত্রে, পরিবেশ রক্ষায়। এই পয়েন্টগুলোর সাথে এমসিকিউর জন্য, হ্যাঁ, সৃজনশীলের জন্য না আর কি। আর টিস্যু কালচার প্রযুক্তির ধাপ, এটা তো গুরুত্বপূর্ণ সৃজনশীল, ভিভিআই দিতে হবে, এটা গুরুত্বপূর্ণ, ভিভিআই দিতে হবে। তাহলে এইটুকু পর্যন্তই আমাদের আজকে থাকবে। আগামী রবিবার থেকে আমরা এর পরের শুরু করব। আচ্ছা, 11 শেষ হলে আমরা বোধহয় সেকেন্ড পার্টের আবার 10 শুরু করতে হবে নাকি? 11 শেষ হলে সেকেন্ড পার্টের 10। শুক্রবারে না, ওইটা হাঁপাই গেছে সবাই। হাঁপাই যায়নি? সবাই আবার আসে না। রিমি আসছে কি? আচ্ছা, রিমি যে আসছে না, তাহলে তো অনেক কিছু শিখতে পারছে না। এটা কে শিখাবে? হ্যাঁ, দেখো। ও আচ্ছা, ঠিক আছে, কিন্তু প্রশ্ন তো আর করতে পারছে না ওখানে দেখে। ওটা তো তোমার কোনো মনে কোশ্চেন আসলে ওটা করতে পারছে না, আবার মনেও থাকছে না, পরে করবা, তাও তো করো না। আমি মানে সমস্যাতে তৈরিকে মেসেজ দিয়ে ওই। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা। কিন্তু শুক্রবার ক্লাসে কিন্তু সবাই অনেক হাসাহাসি করে, তুমি তো হাসাহাসি করতে পারছো না। হ্যাঁ, ও প্রসেনজিৎ কি যাবা ইয়েতে? হ্যাঁ, এই পর্যন্ত শেষ করে দিয়ে আসবে, বন্ধ করে।